আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত হয়েছেন 7,50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক। অবৈধ ইহুদি বসতির সঙ্গে সম্পৃক্ত 158টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফেরাল ইরান। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণে প্রতিক্রিয়া দেখালেন নিহত ইসরায়েলি সেনার বাবা। সভাকক্ষ ত্যাগ করে যোগ দিলেন বিক্ষোভে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত হয়েছেন 7,50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় 1/3। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যার মধ্যে অনেকেই স্কুল, হাসপাতাল কিংবা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। গত 7 অক্টোবর 2023 তারিখে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজা সীমান্তে পূর্ণ অবরোধ ঘোষণা করে। এর আওতায় খাদ্য, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট এই অবরোধকে সম্পূর্ণ মানবিক বিচ্ছিন্নতা হিসেবে আখ্যায়িত করেন। এএফপির তথ্য অনুযায়ী ইসরায়েলি পাল্টা হামলায় গাজায় অন্তত 38,200 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবার অভাবে সংকট আরও ঘনীভূত হয়েছে। বিবিসির সরাসরি প্রতিবেদনে দেখা যায়, পশ্চিম তীরেও চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের প্রবেশপথে লোহার গেট, সিমেন্টের ব্লক এবং সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এতে করে প্রায় 28 লাখ ফিলিস্তিনির জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বাস্তুচ্যুতি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ মানবিক সংকট। জাতিসংঘ, রেড ক্রস এবং অন্যান্য সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে। এদিকে গুগল ম্যাপ থেকে ফিলিস্তিন শব্দ মুছে ফেলার গুজব ছড়িয়ে পড়লেও এএফপি ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে যে গুগল এমন কোনো পরিবর্তন করেনি। বিতর্কিত ভূখণ্ড হিসেবে গাজা ও পশ্চিম তীরকে ধূসর ড্যাশ লাইনে দেখানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানচিত্র নীতিমালার অংশ। এই মুহূর্তে গাজা উপত্যকা একটি যুদ্ধবিধ্বস্ত মানবিক বিপর্যয়ের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন, এই সংকটের অবসান কবে, কিভাবে? অবৈধ ইহুদি বসতির সঙ্গে সম্পৃক্ত 158টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সম্প্রতি এমন 158টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে, যারা ইসরায়েলের অবৈধ বসতিতে সরাসরি ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত। 26 সেপ্টেম্বর 2025 তারিখে প্রকাশিত এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে 11টি দেশের কোম্পানি, যারা নির্মাণ, নজরদারি, খনিজ উত্তোলন, রিয়েল এস্টেট এবং ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংসে সহায়তা করছে বলে জাতিসংঘের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই তালিকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের পূর্ববর্তী 2023 সালের রিপোর্টের তুলনায় প্রায় 70% বৃদ্ধি পেয়েছে। নতুন সংযোজনের মধ্যে রয়েছে জার্মানির হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, পর্তুগালের স্টেকন ফের, স্পেনের ইনেকো এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি ও পর্যটন কোম্পানি যেমন এয়ারবিএনবি, বুকিং.com, এক্সপিডিয়া এবং ট্রিপ অ্যাডভাইজার। জাতিসংঘের মতে এসব কোম্পানির কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জেনেভা কনভেনশনের পরিপন্থী। তারা অবৈধভাবে দখলকৃত ভূখণ্ডে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করছে এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। OHCR এর বিবৃতিতে বলা হয়েছে, এই কোম্পানিগুলোর উচিত তাদের কার্যক্রম পুনর্মূল্যায়ন করা এবং ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি দায়বদ্ধতা গ্রহণ করা। আল জাজিরা, মিডল ইস্ট আই এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তালিকাকে একটি জাগরণমূলক দলিল হিসেবে অভিহিত করেছে। মিডল ইস্ট আই এর বিশ্লেষণে দেখা যায়, 2023 সালের তালিকায় থাকা 7টি কোম্পানি ইতিমধ্যে তাদের কার্যক্রম বন্ধ করেছে এবং তালিকা থেকে অপসারিত হয়েছে। জাতিসংঘের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা, অবৈধ দখলদারিত্বকে অর্থনৈতিকভাবে সহায়তা করা হলে তা আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি হতে হবে। মানবাধিকার সংস্থাগুলো
এই তালিকাকে ভবিষ্যতের নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছে। এই মুহূর্তে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতির সম্প্রসারণ এবং তার সঙ্গে যুক্ত বৈশ্বিক কোম্পানিগুলোর ভূমিকা আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফেরালো ইরান। জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিবাদে কূটনৈতিক প্রতিক্রিয়া। ইরান সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে তাদের রাষ্ট্রদূতদের তেহরানে ফিরিয়ে এনেছে। এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগের পরপরই নেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য ডাকা হয়েছে, যা কার্যত একটি কূটনৈতিক প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ৩ ইউরোপীয় দেশ জাতিসংঘে একটি যৌথ চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি তোলে। এর ফলে ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে অভিহিত করেছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পশ্চিমা চাপের মুখে তারা কোনো চুক্তিতে পৌঁছানোর প্রয়োজন অনুভব করছে না। রাইজিং বিডির বিশ্লেষণে উঠে এসেছে, ইরান এই পরিস্থিতিকে একতরফা চাপ প্রয়োগ হিসেবে দেখছে এবং তাদের কূটনৈতিক অবস্থান পুনর্মূল্যায়ন করছে। প্রতিদিনের কথা পত্রিকার তথ্য অনুযায়ী জাতিসংঘের নিষেধাজ্ঞা রবিবার থেকে কার্যকর হবে। এর প্রভাব ইতিমধ্যে ইরানি মুদ্রা রিয়ালের ওপর পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক পরমাণু আয়োগ সংস্থার পরিদর্শন কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা প্রতিরোধে প্রস্তাব দিলেও তা নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়। এই কূটনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং পরমাণু আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের রাষ্ট্রদূত প্রত্যাহারকে অনেকে একটি সাংকেতিক বার্তা হিসেবে দেখছেন, যা পশ্চিমা বিশ্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায়। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ইরান ও পশ্চিম শক্তির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের দিকে নিবদ্ধ। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ধারণ করবে এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগকে আইনগতভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে ঘোষণা করেছে রাশিয়া। এই ঘোষণার মাধ্যমে রাশিয়া শুধু একটি কূটনৈতিক অবস্থান গ্রহণ করেনি, বরং আন্তর্জাতিক পরমাণু আলোচনার ভবিষ্যৎকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি স্পষ্টভাবে জানিয়েছেন, ২০১৫ সালের পরবর্তী সময়ের চুক্তি অনুযায়ী পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার কোনো বৈধতা নেই। তার ভাষায়, এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের ১০০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ এসেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পক্ষ থেকে, যারা জাতিসংঘে একটি যৌথ চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার দাবি তোলে। এর ফলে ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা ৬ মাস পেছানোর প্রস্তাব দিলেও তা নিরাপত্তা পরিষদের ভোটে ব্যর্থ হয়। রাশিয়া এই ব্যর্থতাকে আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বিপর্যয় হিসেবে অভিহিত করে। তারা সতর্ক করেছে, এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়বে এবং পরমাণু আলোচনার পথ আরও সংকুচিত হবে। ইরানও এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই, তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। তেহরান বলেছে, পশ্চিমা দেশগুলোকে এই সিদ্ধান্তের দায় নিতে হবে এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে এর জবাব দেবে। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা পুনর্বহাল, রাশিয়ার প্রতিবাদ এবং ইরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক পরমাণু রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এটি শুধু ইরান পশ্চিম সম্পর্ক নয়, বরং রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এই মুহূর্তে নিষেধাজ্ঞা পুনর্বহাল, রাশিয়ার প্রতিবাদ এবং ইরানের প্রতিক্রিয়া, এই ৩টি উপাদান আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো এবং বৈশ্বিক পরমাণু আলোচনার ভবিষ্যৎ। নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণে প্রতিক্রিয়া দেখালেন নিহত ইসরায়েলি সেনার বাবা। সভাকক্ষ ত্যাগ করে যোগ দিলেন বিক্ষোভে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়। সভাকক্ষ ত্যাগ করেন রুবি চেন, যিনি হামাসের হাতে নিহত ইসরায়েলি সেনা ইটাই চেনের বাবা। নেতানিয়াহু যখন গাজায় চলমান সংঘাত এবং বন্দী ইসরায়েলিদের তালিকা পাঠ করছিলেন, তখন ইটাইয়ের নাম উল্লেখ না করায়
ক্ষুব্ধ হয়ে রুবিচেন সভা থেকে বেরিয়ে যান এবং বাইরে চলমান বিক্ষোভে অংশ নেন। রুবিচেনের ভাষায়, তিনি আমাকে কোনো সম্মান দেখাননি। এই প্রতিক্রিয়া শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং ইসরায়েলি সমাজে যুদ্ধের মূল্য, রাজনৈতিক নেতৃত্বের দায় এবং মানবিক সম্মানবোধ নিয়ে একটি গভীর প্রশ্ন তুলে ধরে। ইটাই চেন ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য, যিনি গাজায় সংঘর্ষ চলাকালে প্রাণ হারান। তার পরিবারের দাবি, সরকার তাদের সন্তানের আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেয়নি। নেতানিয়াহুর ভাষণ চলাকালীন শুধু রুবিচেনই নন, তুরস্ক, ইরান, পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিনিধিরাও সভাকক্ষ ত্যাগ করেন। নেতানিয়াহু তার বক্তব্যে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেন এবং হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যতক্ষণ না হামাস ধ্বংস হয় ততক্ষণ শান্তি সম্ভব নয়। এই বক্তব্যের পর সভাকক্ষে দর্শক সারিতে হট্টগোল শুরু হয় এবং নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘের বাইরে বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির দাবি তোলে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। বিশ্লেষকরা বলছেন, রুবিচেনের প্রতিক্রিয়া ইসরায়েলি সমাজের ভেতরে থাকা দ্বন্দ্ব ও হতাশার প্রতিফলন। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে ব্যক্তিগত ক্ষতি, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা ক্রমই কঠিন হয়ে উঠছে। নেতানিয়াহুর ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে যেমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তেমনি নিজ দেশের ভেতরেও প্রশ্ন তুলেছে, এই যুদ্ধের মূল্য কে দিচ্ছে আর কে নিচ্ছে? এই মুহূর্তে গাজা সংকট, জাতিসংঘের কূটনৈতিক উত্তেজনা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষোভ, এই তিনটি ধারা একসঙ্গে প্রবাহিত হচ্ছে। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণ করবে শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, বরং সেই সব পরিবার যারা যুদ্ধের মাশুল দিচ্ছে প্রতিদিন।